আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো আছো। যারা ছোট তারা তো সবাই ভূতের গল্প শুনতে পছন্দ করো, বেশ পছন্দ করো। আমিও ভূতের গল্প শুনতে এবং বলতে দুটাই বেশ পছন্দ করি। তো তোমরা তো ভয় পাওয়ার জন্য সবাই রেডি? তাহলে আজকে আমি তোমাদেরকে একটা খুবই ভয়ঙ্কর ভূতের গল্প শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। এই গল্পটি আমি শুনেছিলাম আমার এক বান্ধবীর কাছ থেকে। সে আমাকে যেভাবে বলেছিল ঠিক সেভাবেই তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো ও আবার এই গল্পটা শুনেছিল ওনার এক দাদির কাছ থেকে, তার বাসা পাবনাতে। তো এখন এই গল্পটা আমি ঠিক যেভাবে শুনেছিলাম তোমাদেরকে আমি সেভাবেই গল্পটা শোনাবো। তো চলো গল্পটা শুরু করা যাক। পাবনা সুজানগর একটি এলাকা আছে, তোমরা অবশ্যই যারা পাবনাতে থাকো তারা জানো। আর সেইখানকারই এই ঘটনাটা, তার মুখ থেকে আমি শুনেছিলাম ঘটনাটা সত্যি। তো আসলে কতটুকু সত্যি এবং কতটুকু বাস্তব এটা আমি জানি না। তবে যেহেতু আমাদের ভয় পাওয়া দরকার এবং ভয় পাওয়ানো প্রয়োজন, এর জন্য আমরা এই গল্পটা শুনবো এবং গল্পটা শুনে আমরা ভয় পাবো। তো এক লোক খুবই অসুস্থ। সে অসুস্থতায় এমন একটা অবস্থা হয়েছে যে বিছানা থেকে নড়াচড়া পর্যন্ত করতে পারে না। বিছানাতেও সে দীর্ঘদিন ধরে পড়েছিল। তো একদিন হঠাৎ করে সেই লোক বলল যে আমার জানালার পাশে আমি কি যেন দেখতে পাচ্ছি। হঠাৎ করে দেখা যায় অনেক রাতে আমার জানালার পর্দাটা সরে যায়। কেউ কিন্তু সরে নাই, এমনিতেই জানালার পর্দাটা ওইভাবে সরে যায়। তো সেই লোক যখন এই কথা বলার পরে তার ওয়াইফ যিনি ছিলেন তিনি এসে বললেন যে ঠিক আছে, আজকে তুমি তোমার বিছানাতে শুয়ে থাকো আর আমি এই সোফাতে শুয়ে থাকবো। শুয়ে থেকে আমি দেখব যে আসলে প্রকৃতপক্ষে ঘটনাটা কী। এরপরে ওনার ওয়াইফ শুয়েছিলেন সোফাতে। আসলে ওইভাবে শুলে তো তোমরা জানো যে ঘুমটা হয় না। তারপরেও তিনি চেষ্টা করছিলেন ঘুমানোর। তো তার হাজব্যান্ড খাটে ছিল। অনেক রাতে, ঠিক 12:15 কিংবা 12:30 হবে, এরকম সময়ে জানালার পর্দাটা একটু সরে গেল। এরপর যে ওই লোকটা একটু ভয় পাচ্ছিল, ওর ঘুমটা এমনিতেই ভেঙে গেল। ও বুঝতে পারলো যে জানালার পর্দাটা হালকা সরে গেছে। তো উনি ওনার ওয়াইফকে ডাকলেন না ডেকে উনি আসলে বোঝার চেষ্টা করলেন প্রকৃতপক্ষে কি হয়। এরপরে উনি দেখলেন যে ধীরে ধীরে জানালার পর্দাটা একেবারে সরে গেছে এবং পর্দাটা দেখা যাচ্ছে যে কেমন যেন খাড়া হয়ে আছে পর্দাটা, মানে সোজা স্ট্রেট হয়ে আছে। পর্দার যে ভাঁজগুলা ছিল এই ভাঁজগুলা নাই, কিন্তু বাহিরের দিকে পর্দাটা চলে গিয়ে একেবারে সোজা দাঁড়িয়ে আছে পর্দাটা। পরে উনি তো মানে প্রচুর ভয় পাচ্ছিলেন। উনি যদিও বা বয়স্ক লোক, তারপরেও ভয় তো সবাই অনেকেই ভয় পায়, বয়স্ক হলেও অনেকেই ভয় পায়। এরপরে উনি ওনার ওয়াইফকে তাও ডাকলেন না ডাকার পরে উনি খেয়াল করলেন যে উনি এমন ভান করে আছে যেন বোঝা যায় যে উনি ঘুমিয়ে আছে, কিন্তু প্রকৃতপক্ষে উনি ঘুমায় নাই। ওনার চোখগুলো হালকা খোলা ছিল। তো উনি খেয়াল করলেন যে জানালার ওই পাশে কিছু একটা আছে। এরপর নিস্তব্ধ পরিবেশ। উনি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 1:15 বাজে। এই ঘটনাটা ওনার সাথে ঘটছে 12:15 থেকে 12:30 মধ্যে। এই ঘটনাটা ঘটা শুরু হয়ে গেছে এবং প্রায় 1:15 বেজে গেছে।
উনি এরপরে এভাবেই থাকলেন। কিছুক্ষণ পরে উনি দেখলেন যে কিছু একটা মানে শব্দ ওনার কানে আসছে। উনি শুনতে পাচ্ছেন স্পষ্ট কিছু একটা শব্দ, কেমন একটা আর্তনাদের শব্দ। পরে উনি ওনার ওয়াইফকে ডাকতে যাবেন, ওয়াইফের সাথে কথা বলবেন, কিন্তু ওনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। উনি চেষ্টা করছিলেন যে ওনার ওয়াইফকে ডাকবেন, কথা তার মুখ দিয়ে বের হচ্ছে না। এরপরে সে এরকম চুপচাপ থেকে গেলেন এবং উনি বুঝতে পারছেন যে ওনার হাত, ওনার পা এবং ওনার ঘাড় পর্যন্ত পুরাটাই অবশের মতো, কেমন যেন কোনো সেন্স নাই। ওনার হাত পা এবং ঘাড়ে কোনো সেন্স নাই, তিনি কথাও বলতে পারতেছেন না। তখন তার কিছুই করার ছিল না, শুধুমাত্র সে চোখ দিয়ে দেখছে। ওনার চোখ হালকা খোলা ছিল, শুধুমাত্র সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে, কিন্তু সে কোনো কিছু কারোর সাথে শেয়ার করতে পারছে না, কথাও বলতে পারছে না। এরপরে তিনি দেখেন যে তার ওয়াইফ গভীর ঘুমে আচ্ছন্ন। তো তিনি তো নড়তেই পারছেন না, কি আর বলবেন। এরপরে তিনি যে ঘটনাটা দেখলেন এর জন্য মোটেও তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে ঠিক জানালার ওই পার থেকে একটা ছোট্ট বাচ্চা জানালাটা দিয়ে হাওয়ার মতো ঘরের মধ্যে চলে আসলেন, প্রবেশ করলেন। বাচ্চাটার গা রক্তাক্ত এবং এতই ছোট বাচ্চা যে মনে হচ্ছে হয়তোবা সদ্য সে ভূমিষ্ঠ হয়েছে, একেবারে নবজাতক। তিনি সেটা দেখলেন এবং বাচ্চাটা আসলে প্রকৃতপক্ষে রক্তাক্ত অবস্থাতে তার মেঝেতে এসে খেলা করছে। পুরা মেঝে রক্ত দিয়ে একেবারে জরাজীর্ণ হয়ে গেছে, আর বাচ্চাটার শরীর ক্ষতবিক্ষত। বাচ্চাটা এসে খেলা করছে এবং মাঝে মাঝে বাচ্চাটা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, কি আমার অপরাধ ছিল, আমাকে কেনই বা এইখানে এভাবে রেখে যাওয়া হলো, আমার অপরাধটা কি। তিনি তো লোকটি তো শুনতে পাচ্ছেন, তার ওয়াইফ কিছুই বুঝতে পারছেন না। এরপরে তিনি দেখলেন যে বাচ্চাটা আস্তে 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 একটু বড় হলো এবং তার চেহারাটা এত বিভৎস হয়ে গেল যা কল্পনার বাহিরে। এরপর বাচ্চাটা আস্তে আস্তে আরও বড় হলো, একেবারে মনে হচ্ছে 12 কিংবা 13 বছর বয়সী বাচ্চাদের মতো বড় হয়ে গেল। তো এই বাচ্চাটাকে তিনি দেখলেন যে তার ওয়াইফের দিকে খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সেই বাচ্চাটা বলছে, আজকেই আমার প্রতিশোধটা পূর্ণ হবে, আমি আজকে প্রতিশোধ অবশ্যই নিব। কেন আমাকে এখানে এভাবে রেখে যাওয়া হয়েছিল, আর কেনই বা আমার অবস্থা এমন হলো, আমি তো আরও 10 জন স্বাভাবিক বাচ্চার মতো বেড়ে উঠতে পারতাম, তাহলে আমাকে কেন এভাবে রেখে যাওয়া হয়েছিল। এরপরে ওনার ওয়াইফের দিকে খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং ধীরে ধীরে দেখা গেল যে সে তার ওয়াইফের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর সে খুবই চেষ্টা করছে তার ওয়াইফকে ডাকার, খুবই চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। তার গলা থেকে তার গলা, মুখ, হাত পা সব কিছুই একেবারে অসাড় হয়ে আছে। সে কিছুতেই তার ওয়াইফকে ডাকতে পারছে না। এরপরে সেই বাচ্চাটা বলছে, নিজে থেকেই বলছে যে আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি কিছুতেই আপনার ওয়াইফকে বাঁচাতে পারবেন না। আপনি জানেন আমার সাথে কি হয়েছিল। বাচ্চাটা এভাবে বলছে, কিন্তু লোকটি খেয়াল করে দেখলো যে বাচ্চাটার চোখের মধ্যে কোনো চোখ ছিল না, শুধুমাত্র চোখের কোটরগুলো ছিল এবং বাচ্চাটার মুখটা এত বেশি ভয়ঙ্কর
যা তিনি আর সহ্য করতে পারছেন না। তো বাচ্চাটা বলছে যে আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি শুধুমাত্র আমার প্রতিশোধটা নিব। তো লোক তো কোনো কথা বলছে না, শুধুমাত্র বাচ্চাটার কথা শুনছে। তো বাচ্চাটা বলছে যে আমি যখন জন্ম নিয়েছিলাম সাথে সাথে আমাকে মেরে ফেলা হয়েছিল, এবং মেরে আপনার জানালার ধারে, ঠিক জানালার পাশেই আমাকে কবর দেয়া হয়েছিল। লোকটি কিছু বলল না, লোকটি শুধুমাত্র এরকমভাবে শুনছে। ছেলেটাই বলল, আপনি তখনও বিয়ে করেন নাই, আপনি ছিলেন অবিবাহিত, আর আপনার স্ত্রী, যাকে আপনি মনে করেন যে খুবই সতীসাধ্যী স্ত্রী, তার এক জায়গায় বিয়ে হয়েছিল। তো সেখানে যখন বিয়ে হওয়ার পরে আমি তার পেটে, ঠিক সেই সময় আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে আমার নানু এবং আমার নানা, এই দুইজন চিন্তা ভাবনা করে যে যেহেতু মারাই গেছে, তো আমাদের মেয়েকে তো ভালো জায়গায় আবার বিয়ে দিতে হবে। যদি কেউ শোনে যে ওর আরেক জায়গায় বিয়ে হয়েছিল, তখন তো আর ওকে কেউ বিয়ে করবে না। তো ঠিক সেই অবস্থাতে উনি আমার মাকে বোঝালেন, এবং আমার মা ছিলেন খুবই লোভী একজন মানুষ। মানে আপনার ওয়াইফ ছিলেন খুবই লোভী একজন মানুষ। সে টাকার লোভে, শুধুমাত্র টাকার লোভে আপনাকে বিয়ে করেছে। আপনার যে সম্পত্তি ছিল তিনি সেইগুলা ভোগ দখল করতে চেয়েছিলেন এবং করেওছেন। আর আপনি যে এখন প্যারালাইজড, এটা কিন্তু আপনার কোনো অসুস্থতা না, আপনার ওয়াইফ এবং আমার যে নানা নানু আছে তাদের কর্মের ফল। আপনাকে প্রত্যেক দিন ঘুমের মধ্যে এই প্যারালাইজড হওয়ার জন্য পানির মধ্যে প্যারালাইজড হওয়ার জন্য ওষুধ দেয়া হতো প্রত্যেক দিন ঘুমানোর আগে। আপনি অবশ্যই প্রত্যেক দিন 1 গ্লাস করে পানি খেতেন ঘুমানোর আগে। আপনার তো অবশ্যই মনে থাকার কথা, এখনও খান। তো যখন এই কথাটা বলল, তখন সত্যি আমি আর এটা মেনে নিতে পারছিলাম না যে আমি এতদিন ধরে আমার ওয়াইফকে এতটা ভালোবাসি, আর আমার ওয়াইফ এই কাজটা করেছিল আমার সাথে। তো আমার ওয়াইফের প্রতি তীব্র আমার ঘৃণা সৃষ্টি হলো। এর জন্য আমি আর কিছুই বললাম না, আমি হাজার চেষ্টা করেও কোনো কথা বলতে পারছিলাম না। এরপর দেখা গেল কি, আমার ওয়াইফ একটু পাশ ফিরলেন, নড়ে একটু পাশ ফিরলেন, কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারছিলেন না। এরপরে বাচ্চাটার কি আর্তনাদ, যে আমাকে কেন এভাবে মেরে ফেলা হলো। আমি জন্মের পরে আমাকে সাথে সাথে গলা টিপে মেরে আমাকে এই আপনার ঘরের সাথে যে জানালা, এই জানালার কাছেই কবর দেওয়া হয়েছিল। তো বাচ্চাটা অনেক আর্তনাদ করার পরে আমার ওয়াইফের দিকে এগিয়ে যাচ্ছে। আমি জানি যে আজকে আমার ওয়াইফের শেষ দিন, আমার ওয়াইফও জানে যে তার আজকে শেষ দিন। আমার ওয়াইফের সে গলাটা এমনভাবে চেপে ধরলো এবং মুখ এমনভাবে চেপে ধরলো, তার বেঁচে থাকার কোনো কথা ছিল না। কিন্তু ঠিক এই সময়েই ফজরের নামাজের আজান দিল। এমন একটা পরিস্থিতিতে আমি পড়েছিলাম যে 4 থেকে 5টা ঘন্টা যে আমি কিভাবে কাটিয়েছি একটা অশরীরী বাচ্চার সাথে, সেটা যদি অন্য কেউ হতো হয়তো বা স্ট্রোক করে মারা যেত সেখানে। কিন্তু আমি সমস্ত সত্য ঘটনা জানার পরে আমি তখন বুঝতে পারলাম যে না, এই বাচ্চাটা প্রকৃতপক্ষে ঠিকই বলেছে, এই বাচ্চাটার মধ্যে অনেক কষ্ট আছে, তাকে এইভাবে কেন দুনিয়া থেকে বিদায় দিতে হলো। এরপরে যখন আজানটা দিল, আজানটা যখন আমার কানে আসলো, তখন আমার হাত পা এবং গলা সহ সব কিছুই ঠিক হয়ে গেল। আমি আবার কথা বুঝতে পারলাম যে আমি এখন কথা বলতে পারবো। এরপরে আমি যখনই বাচ্চাটার দিকে তাকালাম,
দেখি নাই, বাচ্চাটা নাই, ভ্যানিশ। জানালার পর্দাটাও ঠিক হয়ে গেছে, বাচ্চাটাও সেখানে নাই। আমার ওয়াইফও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তারপরে সকাল হলো, আমি চিন্তা করলাম এটা কি আমি বাস্তবে স্বপ্ন দেখেছিলাম? কিন্তু না, আমি খেয়াল করলাম যে আমি যে শুয়েছিলাম সেইখানে বাচ্চাটা যখন এসে বসেছিল, একটু এক ফোঁটা রক্ত সেখানে পড়েছিল। হয়তোবা সেটাই প্রমাণ ছিল যে বাচ্চাটা এখানে এসেছিল। এরপরে আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো, অনেক দিন হয়ে গেল আমি আমার বাবা এবং মায়ের সাথে দেখা করি না। আমাকে একটু আমার বাবা এবং মায়ের কাছে দিয়ে আসবে? আমি 2-4 দিন থেকে আসি সেখানে। এরপরে আমার ওয়াইফ বলল যে না, তোমাকে তো সম্ভব না দেয়া, ডাক্তার তো তোমাকে এখানেই থাকতে বলছে এবং প্রতিনিয়ত ওষুধ খেতে বলছে। পরে আমি বললাম যে আমি ওষুধ খাবো, কোনো সমস্যা নাই, তুমি আমাকে যে ওষুধ দাও আমি প্রত্যেক দিন সেই ওষুধটা খাবো, তুমি শুধু আমার বাবা মায়ের সাথে দেখা করার ব্যবস্থা করো। আমার ওয়াইফ বললেন তাহলে তাদেরকেই খবর দিই, এসে দেখে যাক। কিন্তু আমি বললাম যে না, আমি যাব, আমি আমার গ্রামের বাড়ি কতদিন থেকে দেখি না। পরে আমার ওয়াইফ আমাকে সাথে নিয়ে চলে গেলেন গ্রামের বাড়িতে। আমাকে সে প্রত্যেক দিনই রাতে ঘুমানোর আগে 1 গ্লাস পানি দিতেন। তো আমি যখন সেটা জেনে গেলাম, তখন আমি বললাম যে ঠিক আছে, পানিটা তুমি রাখো, যেহেতু আমি হাতটা নড়াতে পারি, আমি পানিটা খেয়ে নিব। এটা বলে আমি প্রত্যেক দিনই পানি ফেলে দিতাম। এবং আমি দেখলাম কিছুদিনের মধ্যে আমার হাত তো ভালো হয়ে গিয়েছিল এবং পাটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই সে ঘুমানোর পরে আমি পানিটা ফেলে দিতাম। এরপরে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, কিন্তু আমার ওয়াইফকে আমি বুঝতে দিলাম না যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। একদিন আমার ওয়াইফ বলল যে অনেক দিন তো হয়ে গেল, চল আমরা বাসায় যাই। তখন আমি উঠে দাঁড়ালাম এবং আমি বললাম যে আজ থেকে তোমার সাথে কোনো সম্পর্কই আমি আর রাখবো না। তোমার বাসায় তুমি থাকবে, আমার বাসায় আমি থাকবো। কারণ তুমি একটা দুশ্চরিত্রা মহিলা। তুমি যদি তাই না হতে, তাহলে তোমার প্রথম যে সন্তান হয়েছিল তুমি তাকে খুন করতে পারতে না। এবং তোমার যে হাজব্যান্ড ছিল সে তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার তো কোনো দোষ ছিল না। তুমি তাকে এভাবে ভুলে যেতে পারতে না। প্রত্যেকটা মানুষেরই বিয়ে করার অধিকার আছে, তুমি দ্বিতীয় বিয়ে করতে পারতে, কিন্তু তোমার ভালো জায়গায় বিয়ে হবে না জন্য যে তুমি এই কাজটা করছো, তুমি এটা খুব অন্যায় করছো। তোমাকে হিসেবে পুলিশে দেওয়া উচিত। এটা বলে আমি আমার ওয়াইফকে সেখান থেকে বের করে দিলাম। আর আমার যে 2টা সন্তান ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে, সেই সন্তান 2টাকে আমি আমার কাছে রেখে দিলাম। তো এরপর থেকে আমি আমার ওয়াইফের সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। এরপর আমি জানি না ওই বাচ্চাটার আত্মা শান্তি পেয়েছে কি না আমি জানি না, তবে আমি আল্লাহ পাকের নিকট দোয়া করি বাচ্চাটার আত্মা যেন শান্তি পাক। এটাই ছিল একটা রুদ্ধশ্বাস একটা ঘটনা। এই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কতটুকু ভালো লেগেছে, আর এই ঘটনাটার সত্যতা আমি জানি না কতটুকু সত্য। তো সবাই ভালো থাকবে এবং পরবর্তী ঘটনা শোনার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।